আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই ভালো আছো? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। সো পড়াশোনা নিশ্চয়ই ভালো চলছে, তাই না? আমরা গ্রামারের অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে ডিসকাস করেছিলাম বিগত ক্লাসগুলোতে। সো এই ধারাবাহিকতা চলতে থাকবে আরও কিছু ক্লাস সামনের। সো আজকে আমরা ডিসকাস করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে। আমরা জানি যে ইংলিশ গ্রামারের ট্রান্সফরমেশন খুবই ভাইটাল একটা ইস্যু। সো আমরা ট্রাই করব আমাদের ট্রান্সফরমেশনের উইকনেসগুলো কীভাবে কাটানো যায়। ঠিক আছে? সো তোমরা সবাই রেডি হও, খাতা কলম নিয়ে রেডি হও আর বোর্ডে মনোনিবেশ করো। আমরা দেখি শুরু করব আমাদের আজকের ক্লাস। সো প্রথমে আমরা যেটা করব, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাব। ওকে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, বাংলা যেটাকে বলে হাবোধক, হাবোধক থেকে নাবোধক। ঠিক আছে, মানে ইয়েস থেকে নোতে যাব। ঠিক আছে, ওকে। অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভে যাব। সো এক্ষেত্রে আমাদের কিছু রুলস আছে, আমরা রুলসগুলো মেনে মেনে আমাদের রুলসগুলো শিখবো, এতে করে আমাদের প্রবলেমগুলো আমরা সহজেই সলভ করতে পারবো। ধরো প্রথমেই যদি আমরা দেখি, আমাদের যে প্রথম রুলটা সেটা হচ্ছে কি, অনলি। ঠিক আছে, সো অনলি থাকলে আমরা কিভাবে করব? ধরো আমরা যদি এরকম কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে তার জায়গায় কি বসে? নান বাট বসে। ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি, রুল 1, এরকম দেখো, অনলি অর অ্যালোন উইল বি নান বাট। ঠিক আছে, অনলি অথবা অ্যালোনটা কি হয়ে যাবে? নান বাট হয়ে যাবে। অনলি অথবা অ্যালোন থাকলে সেটা নান বাট হয়ে যাবে। আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, ধরো এরকম লিখলাম যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে অনলি পরিবর্তে আমরা কি বসাবো? নান বাট বসাবো, তাই না? তাহলে যখন চেঞ্জ করব তখন হয়ে যাবে এরকম, কি হবে? অনলি পরিবর্তে নান বাট হবে, আর সব ঠিক থাকবে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, খুবই সহজ রুল। সো আমরা অনলি অথবা অ্যালোন যখন দেখব তখন আমরা সেক্ষেত্রে অনলি, অনলি পর অনলি অথবা অ্যালোন যেটাই থাকুক সেটা পর আমরা পরিবর্তে আমরা নান বাট লিখবো। কি লিখবো? নান বাট। তাহলেই হয়ে যাবে আমাদের ট্রান্সফরমেশন। আচ্ছা, এরপরের রুলটা যদি আমরা এরকম করি, অনলি অ্যালোন এটা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, কি? অনলি অ্যালোনটা যদি কোনো ব্যক্তি, পার্সন, মানে এই যে আমরা আল্লাহর কথা বললাম, ক্রিয়েটরের কথা বললাম, গডের কথা বললাম, তাহলে অনলি অথবা অ্যালোনটা যদি ব্যক্তিকে নির্দেশ করে সেক্ষেত্রে আমরা লিখবো নান বাট। আর যদি এটা বস্তুকে নির্দেশ করে সেক্ষেত্রে আমরা লিখবো কি? নাথিং বাট। ওকে, তাহলে এটা লিখি রুল 2। রুল 2, সেম, অনলি অর অ্যালোন, এক্ষেত্রে এটা বস্তু, থিং, মানে যেটা কি নাই, জীবন নাই। সো অনলি অ্যালোনের ক্ষেত্রে আমরা বলবো কি করব? নাথিং বাট করব, নাথিং বাট। ওকে, ঠিক আছে বন্ধুরা? যখন আমরা দেখব কোনো ব্যক্তিকে নির্দেশ করে, অনলি অথবা অ্যালোন কথাটা যখন কোনো পার্সনকে নির্দেশ করে, ব্যক্তি বা পার্সনকে নির্দেশ করে, তখন সেক্ষেত্রে আমরা নান বাট বলবো। আর যখন কোনো বস্তুকে নির্দেশ করে তখন আমরা সেটাকে নাথিং বাট বলবো। ধরো একটা এক্সাম্পল লিখি। ঠিক আছে, আমরা যদি একটা এক্সাম্পল লিখি তাহলে সহজে বোঝা যাবে ব্যাপারটা। ধরো, he likes only সুইটস। এই যে দেখো, এই অনলি কথাটা নির্দেশ করতেছে সুইটটাকে, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভে, এটাকে আমরা বানাবো নেগেটিভ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিব। তাহলে অনলি কথাটা যখন বস্তুকে নির্দেশ করবে
সুইটটা একটা বস্তু, এটা কি একটা বস্তু। যখন অনলি কথাটা কোনো বস্তুকে নির্দেশ করবে। আর এই আল্লাহ দেখো, এটা ছিল ব্যক্তি, এটা ছিল কি ব্যক্তি বা পার্সন। সো ব্যক্তিকে যখন নির্দেশ করবে তখন হবে নান বাট, আর বস্তুকে যখন নির্দেশ করবে তখন হয়ে যাবে নাথিং বাট। তাহলে এই অনলিটা উঠে যাবে, এটা কি উঠে যাবে, এখানকার অনলিও উঠে গেছে, এই অনলির পরিবর্তে আমরা নাথিং বাট লিখবো। তাহলে এরকম হবে, হি লাইকস নাথিং বাট সুইটস। ওকে, তাহলে আমরা রুলসটা শিখলাম, খুবই সহজ একটা রুলস শিখলাম, সেটা হচ্ছে কি অনলি অথবা অ্যালন যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অনলি অথবা অ্যালনের পরিবর্তে আমরা ব্যবহার করব নান বাট। আর অনলি অথবা অ্যালন কথাটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে কি হবে, এই অনলি অথবা অ্যালনের পরিবর্তে নাথিং বাট হবে। ওকে, এবার আমরা পরবর্তী রুলসে যাব। যদি অনলি অথবা অ্যালন, অনলি কথাটা যদি কি নির্দেশ করে, কোনো সংখ্যা নির্দেশ করে, ধরো এরকম রুল 3 লিখলাম, অনলি, অনলি দিয়ে কি বোঝায়, কোনো সংখ্যা বোঝায়। অনলি দিয়ে যদি কোনো সংখ্যা বোঝায় সেক্ষেত্রে সেটা হয়ে যাবে নট মোর দেন। কি হয়ে যাবে, নট মোর দেন, মানে তার বেশি না, নট মোর দেন। সো অনলি যখন কোনো সংখ্যা নির্দেশ করবে তখন তার পরিবর্তে আমরা লিখব নট মোর দেন। ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখি, ধরো লিখলাম ইট কস্ট অনলি 50 টাকা। ধরো এটার দাম, ধরো এই মার্কারটার কথা বললাম, মার্কারটার দাম মাত্র 50 টাকা ফর এক্সাম্পল। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে দেখো একটা অ্যামাউন্ট বুঝিয়েছে, 50টা একটা সংখ্যা, এটা কি সংখ্যা। সেক্ষেত্রে আমরা এই অনলি কথাটার পরিবর্তে অনলি কথাটাকে বাদ দিব, অনলি কথাটার পরিবর্তে লিখব নট মোর দেন। তাহলে নেগেটিভ যখন করব তখন কিভাবে করব বন্ধুরা, দেখো ইট কস্ট নট মোর দেন 50 টাকা, নট মোর দেন 50 টাকা। ঠিক আছে, তাহলে আমরা অনলি অ্যালন এই কথাগুলোর 3টা ব্যবহার দেখলাম। ঠিক আছে, অনলি 3টা ব্যবহার। প্রথমটা যদি অনলি কোনো ব্যক্তিকে নির্দেশ করে সেক্ষেত্রে অনলির পরিবর্তে আমরা লিখবো নান বাট। পরেরটা দেখবো যখন অনলি কোনো বস্তুকে নির্দেশ করে তখন তার পরিবর্তে লিখবো নাথিং বাট। ঠিক আছে, আর অনলি কথাটা যখন কোনো সংখ্যা নির্দেশ করবে তখন সেটার পরিবর্তে আমরা লিখবো নট মোর দেন। ওকে, এই 3টা রুলস। ওকে, আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী রুলসে। অনেক অনেক রুলস আছে বইতে, আমরা ইম্পর্টেন্ট দেখে কিছু রুলস প্র্যাকটিস করব। ওকে, সব রুলস আসলে আমাদের ক্লাসে প্র্যাকটিস করা সম্ভব হবে না, সো আমরা চেষ্টা করব কম সময়ের মধ্যে বেশি শেখার জন্য এবং শেখাটা যাতে ইফেক্টিভ হয়। ঠিক আছে, শুধুমাত্র আমি বোঝালাম, আমি পড়ালাম, তোমরা লিখে ফেললা, এটুকুর মধ্যে যাতে শেষ না হয়, এটা যাতে পরবর্তীতে এক্সাম্পলটা আসলে বা ট্রান্সফরমেশন যদি এক্সামে আসে তোমরা যাতে লিখতে পারো। ওকে, চলে যাচ্ছি পরের রুলসে। আচ্ছা, মাস্ট থাকলে কি করতে হবে, ধরো এরকম রুলসটা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প বসে, তবে ক্যানট হেল্পের পরে ভার্ব শেষে আইএনজি যোগ করতে হয়। ঠিক আছে, মাস্টের পরিবর্তে হবে কি ক্যানট বাট অর ক্যানট হেল্প। ধরো লিখলাম রুল 4, মাস্ট কথাটা হয়ে যাবে ক্যানট বাট, ক্যানট বাট, অথবা আমরা লিখতে পারি ক্যানট হেল্প। কিন্তু খেয়াল রাখতে হবে ক্যানট হেল্প কথাটা যদি লিখি তাহলে তার শেষে কিন্তু আমরা ভার্বের শেষে আইএনজি মানে V4 বসাবো, V4। এই ক্যানট হেল্প বসলে সেটার সাথে আমরা V4 বসাবো। ঠিক আছে, বা প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্ব। ইটস বেটার আমরা যদি ক্যানট বাট ব্যবহার করি তাহলে আর আমাদের ঝামেলা হবে না। ঠিক আছে, ধরো একটা এক্সাম্পল লিখি,
আই মাস্ট গো দেয়ার, মানে কি আমি অবশ্যই সেখানে যাব। আই মাস্ট গো দেয়ার, তাহলে মাস্ট কথাটার পরিবর্তে কি হবে, ক্যান নট বাট হবে। তাহলে এই মাস্ট কথাটা বাদ যাবে। এটাকে আমরা যখন কি নেগেটিভে নিব, এটা ছিল অ্যাফার্মেটিভ, এটাকে আমরা যখন নেগেটিভে নিব তখন কি হবে, আই ক্যান নট বাট গো দেয়ার। ওকে, সো আমরা শিখলাম কি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট হয়। অথবা যদি আমরা ওভাবে লিখতাম সেক্ষেত্রে কীভাবে লেখা যেত, আই ক্যান নট হেল্প, গোটা হয়ে যেত গোয়িং, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। সো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা ক্যান নটের পরে হেল্প লিখবো তখন ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে বা প্রেজেন্ট পার্টিসিপল লিখতে হবে। তাহলে আমরা এটাই সহজ মনে হয় আমাদের কাছে যে আমরা ক্যান নট বাট লিখে দিব, ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম হবে আর কি, মূল ভাব। সো আই ক্যান নট বাট গো দেয়ার, তাহলে এক্সাম্পল 1 হয়ে গেল আমাদের, তাই না? আই মাস্ট গো দেয়ার, আই ক্যান নট বাট গো দেয়ার, অথবা আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। এবার বোথ থাকলে কিভাবে করতে হবে, বোথ অথবা এন্ড থাকলে কিভাবে করতে হবে, হ্যাঁ, নট অনলি বাট অলসো দিতে হবে। রুল 5 এরকম, বোথ অর এন্ড থাকলে কি করতে হবে, বোথ অর এন্ড থাকলে নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। ঠিক আছে, রুল 5 দেখবো আমরা বোথ কথাটা থাকলে সেক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো দিব। লিখলাম বোথ রফিক অ্যান্ড শফিক visited সিলেট। দেখলাম বোথ রফিক অ্যান্ড শফিক ভিজিটেড সিলেট, এটা হচ্ছে কি আমাদের অ্যাফার্মেটিভ। এটাকে আমরা যখন নেগেটিভ করব তখন কিভাবে করব, বোথের পরিবর্তে আমরা নট অনলি বাট অলসো লিখব। তাহলে এই বোথের পরিবর্তে হবে কি, নট অনলি বাট অলসো, তাহলে বোথ অ্যান্ড দুইটাই বাদ যাবে। ঠিক আছে, তাহলে যখন নেগেটিভ করব তখন কি লিখব, নট অনলি রফিক বাট অলসো শফিক, বাট অলসো শফিক ভিজিটেড সিলেট। ওকে, সো আমরা শিখলাম বোথ অথবা এন্ড থাকলে কিভাবে করতে হবে, নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। বোথ বোথ থাকলে অথবা এন্ড দিয়ে কোনো সেন্টেন্স থাকলে নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। এবার এভরি করতে হলে এভরি কথাটাকে আমরা কিভাবে লিখব। ওকে, পরবর্তী রুলসে চলে যাই আমরা। এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল, দেখো রুল 6। যখন আমরা এভরি কথাটা পাবো, এভরি কথাটা থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। ঠিক আছে, সেটা কিরকম, প্রথমে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, এভরি এর পরিবর্তে বসবে দেয়ার ইজ নো। ঠিক আছে, দেয়ার ইজ নো প্লাস কি বসবে, এভরি এর পরের শব্দটা বসে, এভরি এর পরের শব্দটা, মানে এটা আমরা বলতে পারি কি সাবজেক্ট বসে, দেয়ার ইজ নো প্লাস কি বসে, সাবজেক্ট। দেয়ার ইজ নো বসে প্লাস সাবজেক্ট বসে প্লাস বাট বসে, বাট প্লাস বাকি অংশ বসে।
বাকি অংশ বসে। ওকে, দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস বাট প্লাস বাকি অংশ। এবার আমরা একটা এক্সাম্পল দিই। ধরো এরকম, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এভরি এর পরিবর্তে আমরা বসাবো কি, এভরিটা ক্রস, এভরি এর পরিবর্তে আমরা বসাবো, নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে বসাবো কি, দেয়ার ইজ নো। কি বসাবো, দেয়ার ইজ নো। তারপর কি, সাবজেক্ট, তাহলে দেয়ার ইজ নো মাদার। দেয়ার ইজ নো মাদার। তবে কি একটা বাট বসাবো, বাট, তারপর যা আছে বাকি অংশ, দেয়ার ইজ নো মাদার বাট, তারপর লাভস হার চাইল্ড, এই অংশটা পুরোটা, বাট লাভস হার চাইল্ড। দেখো তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল, এরকম এক্সামে আসে, ঠিক আছে। সো এভরি এর পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো, এভরি এর পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো। তারপর আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট বসানোর পর বার্ড বসাবো, তারপর বাকি অংশ লিখে দিব। সো আমরা এভরি এর পরিবর্তে লিখলাম দেয়ার ইজ নো, তারপর সাবজেক্ট মাদার লিখলাম এখানে, তারপর বার্ড বসালাম, তারপর বাকি অংশ বসায় দিলাম, ঠিক আছে, এভাবে। সো এই হচ্ছে রুল 6। এটা অবশ্য আরেকটা রুলস আছে, আমরা সহজটাই শিখবো, ঠিক আছে। আমরা ইজিগুলাই আয়ত্ত করার চেষ্টা করব, তাহলে আমরা এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবো ভালো মতো। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী রুলসে। ওকে, এবার সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে নেগেটিভ করতে হয়। সুপারলেটিভ, রুল 7। সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা কিভাবে এটাকে কি করব, সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা কিভাবে এটাকে চেঞ্জ করব, কিভাবে আমরা এটাকে নেগেটিভে নিব, ঠিক আছে। অ্যাফার্মেটিভ যদি সুপারলেটিভ ডিগ্রি হয়, নেগেটিভ করার সময় কিভাবে করব। সো আমরা প্রথমে দেখব, প্রথমে নো আদার কথাটা বসাবো, নো আদারের পর সুপারলেটিভের পরের অংশ বসাবো। এরকম প্রথমে লিখব নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ। নো আদার কথাটা লিখবো, তারপর কি করব, সুপারলেটিভের পরের অংশ বসাবো, বসানোর পর ভার্ব বসাবো, প্লাস ভার্ব প্লাস সো কথাটা বসাবো, সো, ঠিক আছে। ভার্বের পর সো বসাবো, তারপর সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসাবো, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ বসাবো। সুপারলেটিভের পজিটিভ ফর্ম। ওকে, সুপারলেটিভে কি বসাবো, পজিটিভ ফর্ম বসাবো, তারপর একটা এস বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, প্লাস এস প্লাস সাবজেক্ট। দেখো, যখন আমরা সুপারলেটিভকে
অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিব, সেক্ষেত্রে কিভাবে লিখব? প্রথমে আমরা নো আদার কথাটা বসাবো, নো আদারের পর সুপারলেটিভের পরের অংশ বসাবো, দেন ভার্ব বসাবো, ভার্বের পর সো কথাটা বসাবো, বসানোর পর সুপারলেটিভের পজিটিভ ফর্ম বসবে, অ্যাজ বসবে, তারপর সাবজেক্ট বসবে। এবার এক্সাম্পলে গেলে আমাদের জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ধরো হি ইজ দ্য naughtiest boy in the class. He is the naughtiest boy in the class. এটা কি? এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে অ্যাফার্মেটিভটাকে আমরা যখন নেগেটিভে নিব, এটা আছে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে। কিসে আছে? হি ইজ দ্য নটিয়েস্ট। এই যে দেখো দা কথাটা আছে, সুপারলেটিভ ডিগ্রি আছে, তাই না? তাহলে এটা আছে হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রিতে। এটাকে আমরা যখন নেগেটিভে নিয়ে যাব, তখন প্রথমে আমরা নো আদার কথাটা বসাবো, লিখব নো নো আদার কথাটা পর সুপারলেটিভের পরের অংশ। সুপারলেটিভ কথাটা ছিল নটিয়েস্ট, তার পরের অংশ হচ্ছে কি? বয়। তাহলে নো আদার বয়, ঠিক আছে? নো আদার বয়ের পর ভার্ব মানে কি? ইজ। তাহলে নো আদার বয় ইজ, তারপর কি? সো, লিখলাম সো। তারপর কি? সুপারলেটিভের পজিটিভ ফর্ম, সুপারলেটিভের পজিটিভ, সুপারলেটিভ আছে নটিয়েস্ট, তাহলে হয়ে যাবে নটি, NAUGHTY, নটি। ঠিক আছে? তাহলে নো আদার বয় ইজ সো নটি, তারপর অ্যাজ কথাটা বসবে, অ্যাজ। তারপর কি? অ্যাজ এর পর কি হবে? হি, মানে সাবজেক্ট। হি, হি হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে দেখো রুলস অনুসারে মিলিয়ে দেখো। প্রথমে আমরা বসালাম নো আদার কথাটা, বসানোর পর সুপারলেটিভ কথাটা ছিল নটিয়েস্ট, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ মানে বয়, তাহলে নো আদার বয়। তারপর ভার্ব হচ্ছে ইজ, ভার্ব কি? ইজ। তারপর বসেছে সো, সো এর পর সুপারলেটিভের পজিটিভ ফর্ম নটি, তারপর অ্যাজ, তারপর সাবজেক্ট। ওকে? আচ্ছা, এটা যেহেতু একটু ডিফিকাল্ট, আমরা আরো একটা এক্সাম্পল লিখি। ধরো লিখলাম she is the most beautiful girl in the class. লিখলাম she is the most beautiful girl in the class. সেক্ষেত্রে আমরা যখন এটাকে নেগেটিভ করব, ঠিক আছে, তখন কিভাবে করব? প্রথমে হচ্ছে নো আদার, লিখলাম নো আদার, তারপর সুপারলেটিভ ছিল কি? মোস্ট বিউটিফুল, এই কথাটা সুপারলেটিভ, তারপরের অংশ নো আদার গার্ল, নো আদার গার্ল, তারপর ভার্ব ইজ, তারপর অ্যাজ কথাটা লাগবে, ভার্বের পর সরি সো, তাহলে নো আদার গার্ল ইজ সো। এবার পজিটিভ, তাহলে মোস্ট বিউটিফুল এর পজিটিভ হচ্ছে শুধু বিউটিফুল, তাহলে নো আদার গার্ল ইজ সো বিউটিফুল, অ্যাজ, তারপর সাবজেক্ট শি। নাও গট ইট? সো এই হচ্ছে রোল 7। এবার আমরা যখন অলওয়েজ কে করব, অলওয়েজ এর পরিবর্তে কি হবে? নেভার বসবে। ধরো অলওয়েজ কথাটা থাকলে সেটাকে আমরা কিভাবে করব? লিখলাম রুল 8, অলওয়েজ, অলওয়েজ হয়ে যাবে কি? নেভার। অলওয়েজ থাকলে নেভার হয়। আর সাথে আরেকটা জিনিস চেঞ্জ করতে হয়, সেটা কি? অলওয়েজ থাকলে নেভার বসে এবং অ্যাফার্মেটিভের বিপরীত শব্দ বসে, প্লাস অপোজিট
অফ অ্যাফার্মেটিভ। ওয়ার্ড। ওকে, সো অলওয়েজ থাকলে অলওয়েজটাকে নেভার করব, নেভার করার পর কি অপোজিট অফ অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা বসবে। এক্সাম্পল দিই তাহলে বুঝবে। এক্সাম্পল ধরো এরকম, I shall always remember you। আমি তোমাকে সব সময় স্মরণ রাখবো। I shall always remember you। তাহলে এটা ছিল অ্যাফার্মেটিভ। এটাকে নেগেটিভ করার সময় কিভাবে করব? I shall always এর পরিবর্তে নেভার। I shall never remember মানে স্মরণ করা, এটার অপোজিট হবে কি? ভুলে যাওয়া, নেভার ফরগেট। তারপর যা আছে তাই থাকবে। বুঝতে পেরেছো বন্ধুরা? সো অলওয়েজ কথাটা থাকলে অলওয়েজ এর পর নেভার বসে আর অপোজিট বসে, অ্যাফার্মেটিভের অপোজিট ওয়ার্ডটা বসবে এখানে। সো আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ। ওকে, তারপর আরো কিছু রুলস আছে, যেমন টু টু যুক্ত একটা রুলস, টু টু। সেক্ষেত্রে কিভাবে করব আমরা? ধরো লিখলাম রুল 9, টু টু। এটাকে চেঞ্জ করে কিভাবে করব? টু টু যুক্ত সেন্টেন্সগুলোকে প্রথমে সাবজেক্ট বসবে, ঠিক আছে? সাবজেক্ট, তারপর ভার্ব। সাবজেক্টের সাথে কি বসবে? সাবজেক্টের পর সাবজেক্ট প্লাস ভার্ব বসবে। আচ্ছা, ধরো প্রথমে হবে সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্টের পর কি বসবে? ভার্ব বসবে। ওকে, তাহলে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর ভার্ব বসবে, তারপর টু এর পরিবর্তে সো বসবে। কি সো বসবে কিসের পরিবর্তে? টু এর পরিবর্তে। তাহলে টুটাকে আমরা উপরে লিখে ক্রস দিয়ে দিলাম, মানে কি টু এর পরিবর্তে সো বসালাম। টু এর পরিবর্তে কি বসবে? সো বসবে। তারপর টু এর পরের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, প্লাস আমরা লিখি অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, যেটাই থাকুক না কেন, টু এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে সেটা বসবে। ওকে, তারপর কি দ্যাট বসবে, দ্যাট বসবে, দ্যাট প্লাস দ্যাট প্লাস সাবজেক্টটা আবার বসবে, ঠিক আছে? দ্যাট বসবে, দ্যাটের পর আবার সাবজেক্টটা বসাতে হবে, এগেইন সাবজেক্ট বসবে। তারপর কি ক্যান নট অথবা কুড নট বসবে, প্লাস ক্যান নট অথবা কি কুড নট, মানে প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট আর পাস্ট টেন্স হলে কি হবে? কুড নট বসবে, ক্যান নট অথবা কুড নট। ওকে, তারপর আর কি বসবে? ক্যান নট অথবা কুড নট বসবে, তারপর কি টু এর পরের অংশ বসবে, প্লাস টু এর পরের অংশ। তোমাদের কাছে আসলে আপাত দৃষ্টিতে জিনিসটাকে কঠিন মনে হলেও যখন তুমি এক্সাম্পলে অ্যাপ্লাই করবা তখন দেখবে যে খুব সহজেই জিনিসটা মিলে যাচ্ছে, ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নাই, আমরা জিনিসগুলোকে সলভ করব। একটা এক্সাম্পল লিখি, হ্যাঁ, তাহলে আমরা দেখব যে খুব সহজে। ধরো হি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড, লিখলাম হি ইজ, অথবা লিখলাম সহজ করে হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এটা ছিল আমাদের কি অ্যাফার্মেটিভ, এটাকে আমরা এখন করব নেগেটিভে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না।
তাহলে প্রথমে কি লিখবো? সাবজেক্ট লিখবো হি, তারপরে ভার্ব লিখবো ইজ, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে সাবজেক্টের পর ভার্ব, ভার্বের পর টু এর পরিবর্তে লিখবো আমরা, এই টু এর পরিবর্তে আমরা লিখবো সো, ঠিক আছে, টু এর পরিবর্তে সো লিখবো। তারপর কি অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, উইক অ্যাডজেক্টিভ আছে এখানে, তাহলে হি ইজ সো উইক। তারপর একটা দ্যাট বসাবো, কি বসাবো? দ্যাট, দ্যাট হি ইজ সো উইক দ্যাট, আবার সাবজেক্ট বসবে হি, হি ইজ সো উইক দ্যাট হি। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সেজন্য ক্যান নট বসবে, কে বসবে? ক্যান নট। তারপর টু এর পরের অংশ, টু এর পরের অংশ আছে ওয়াক, তাহলে ওয়াক বসবে, শেষ। দেখো রুলসটা যদিও বড় কিন্তু এক্সাম্পলে যখন করতে যাও খুব ইজি মনে হয়। ছিল হি ইজ টু উইক টু ওয়াক, তখন আমরা যখন এটাকে করব তখন প্রথমে সাবজেক্ট বসিয়েছি হি, তারপর ভাব বসালাম ইজ, তারপর একটা সো দেয়া লাগবে, কি দেয়া লাগবে? সো, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে সেটা আসবে, তারপর একটা দ্যাট বসবে, দ্যাটের পর আবার প্রথম সাবজেক্টটা আসবে হি, তারপর টেন্স অনুসারে ক্যান নট অথবা কুড নট বসবে, তারপর টু এর পরের অংশ বসবে, ঠিক আছে। সো আরও কিছু রুলস আমরা ডিসকাস করব, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নেয়ার যে রুলসগুলো সেগুলো শেষ হবে। এগুলো এক্সামে প্রচুর আসে, ঠিক আছে, এই রুলসটাও ইম্পর্টেন্ট, এটাও বেশ ইম্পর্টেন্ট একটা রুলস। সো আমরা চলে যাব এখন পরবর্তী রুলসগুলোতে। ওকে, আর দু তিনটা রুলস ডিসকাস করে আজকে ক্লাস শেষ করব। আমাদের ক্লাসটা কি লেন্দি হয়ে যাচ্ছে আজকে? কি তোমাদের কাছে খুব লেন্দি মনে হচ্ছে? আসলে পড়ানোর ব্যাপারটাই এরকম যে এখানে আসলে সময় ধরে কোনো কিছু করা যায় না, ঠিক আছে। এটা এক ধরনের, পড়ানোটা শুধুমাত্র একটা পেশা না, এটা একটা নেশাও। টিচাররা যখন সত্যিকার অর্থে বাচ্চাদেরকে পড়ান তখন ওনারা আসলে সময়ের কথা ভুলে যান, ঠিক আছে। সো টাইম ইজ নট আ ভাইটাল ইস্যু, ভাইটাল ইস্যু ইজ দ্যাট ইউ নিড টু লার্ন, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ইউ নিড টু নো। সো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলস। ধরো সামটাইমস থাকলে কিভাবে করব? সামটাইমস থাকলে কি হবে? অলওয়েজ বসবে, লিখলাম আমরা রুল, ধরো এটাকে লিখলাম রুল 10, সামটাইমস উইল বি অলওয়েজ, ঠিক আছে। সামটাইমসের অপোজিটটা, অপোজিট ওয়ার্ডটাই হচ্ছে কি? অলওয়েজ। তাহলে সামটাইমসের জন্য অলওয়েজ, কিন্তু তার পূর্বে একটা নো বসানো লাগবে, সরি নট বসানো লাগবে। তাহলে আমরা এরকম লিখতে পারি, সামটাইমস, সামটাইমস হলে আমরা লিখি নট প্লাস অলওয়েজ, তাহলে আমাদের আরো ইজি হবে। ওকে, তো এবার আমরা একটা এক্সাম্পল করি, অ্যাফার্মেটিভ, তাই না? এরকম, মাই আঙ্কেল sometimes visits us, কি আমার চাচা মাঝে মাঝে আমাদের এখানে বেড়াতে আসেন। তাহলে এটাকে আমরা যখন নেগেটিভে নিয়ে যাব তখন কি হবে? সব সেম, শুধুমাত্র সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ কথাটা লিখবো। তাহলে মাই আঙ্কেল নট অলওয়েজ visits us, শেষ। তাহলে আমরা শিখলাম সামটাইমস থাকলে তার পরিবর্তে নট অলওয়েজ বসে, সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ কথাটা বসে। আর মেনি থাকলে নট আ ফিউ বসে, মেনি উইল বি নট আ ফিউ। তাহলে এরকম লিখলাম রুল 11, মেনি, মেনি কথাটা হয়ে যাবে কি? নট আ ফিউ। আচ্ছা, তার আগে ফিউ, আ ফিউ, দা ফিউ, এই তিনটা ডিফারেন্স বোঝাই তোমাদেরকে। একটা হচ্ছে কি ফিউ, আর একটা হচ্ছে কি আ ফিউ, আর একটা হচ্ছে কি
দ্য ফিউ। ওকে, ফিউ মানে খুব কম, মানে কি নেই বললেই চলে, নেই বললেই চলে। আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে কি আমার বন্ধুর সংখ্যা আছে খুবই কম, খুবই কম, ঠিক আছে, 1-2 জন। আর আ ফিউ বললে আর একটু বেশি বোঝায়, অল্প কিছু, ধরো 3-4 জন। আর দা ফিউ বললে জিরো বোঝায়, কিছুই না, জিরো, জিরো মানে কি কিছুই না। তাহলে দা ফিউ যদি বলে আই হ্যাভ দা ফিউ মানি, মানে কি আমার কোনো টাকাই নেই। আর যদি বলি আই হ্যাভ ফিউ মানি, মানে কি আমার কাছে ধরো 50-100 টাকা আছে। আর যদি বলি আই হ্যাভ আ ফিউ মানি, তার মানে কি আমার হয়তো অল্প কিছু টাকা আছে, 500-600 টাকা আছে বা 1000 টাকা আছে, এরকম, ফর এক্সাম্পল, বোঝানোর স্বার্থে, ঠিক আছে। সো তাহলে মেনি কথাটা থাকলে নট আ ফিউ, আ ফিউ যেহেতু কম, তাহলে কি মেনি মানে কি অনেক, তার মানে কি অল্প না, কম না, কম না। তাহলে এক্সাম্পল লিখি, উই হ্যাভ মেনি কার্স। ধরলাম আমরা লিখলাম কি আমাদের অনেকগুলো গাড়ি আছে, ধরো আমাদের অনেকগুলো খেলনা গাড়ি আছে, ঠিক আছে। সো উই হ্যাভ মেনি কার্স, তাহলে মেনি কথাটার পরিবর্তে আমরা লিখবো নট আ ফিউ। তাহলে এটাকে যখন আমরা নেগেটিভে নিয়ে যাব, এটা ছিল কি অ্যাফার্মেটিভ, তাহলে এটাকে যখন নেগেটিভে নিব, তাহলে উই হ্যাভ নট আ ফিউ কার্স, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম কি মেনি থাকলে মেনির পরিবর্তে নট আ ফিউ বসে, মেনির পরিবর্তে নট আ ফিউ বসে। ওকে, তারপর আ লিটল থাকলে নট মাচ বসে। ওকে, রুল 12, আ লিটল উইল বি কি নট মাচ, আ লিটল উইল বি নট মাচ। কীরকম এক্সাম্পলে যাই, অ্যাফার্মেটিভ লিখলাম, দেখো এরকম লিখি, দ্য পিচার মানে কি কলস, দ্য পিচার হ্যাড আ লিটল ওয়াটার, মানে কি কলসটিতে অল্প কিছু পানি ছিল, দ্য পিচার হ্যাড আ লিটল ওয়াটার। তাহলে কি হবে, আ লিটল কথাটা পরিবর্তে আমরা লিখবো নট মাচ, তাহলে লিখবো দ্য পিচার হ্যাড নট মাচ ওয়াটার। ওকে, দ্য পিচার হ্যাড নট মাচ ওয়াটার। এই মোটামুটি। সো তোমরা এই রুলসগুলো আমরা শিখলাম, এই 12টা রুলস যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শিখো, আমি বিশ্বাস করি তোমরা ট্রান্সফরমেশন অবশ্যই ভালো করবে, অ্যাজ ওয়েল এজ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নেওয়ার জন্য যে প্রবলেমগুলো তোমরা আগে ফেস করতে, সেই প্রবলেমগুলো আর ফেস করতে হবে না, ঠিক আছে। সো এটার জন্য তোমাদের দরকার শেখা, তোমাদের নিজের চেষ্টা, অ্যাজ ওয়েল এজ বেশি বেশি প্র্যাকটিস। ওকে, সো শেষ করবো আমরা আমাদের আজকের ক্লাস, দেখা হবে আবার খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিয়মিত পড়াশোনার সাথে থেকো। আল্লাহ হাফিজ।